আজ 9ই অগাস্ট 2025। অভয়ের প্রতি অন্তরের পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমার আজকের গল্প পাঠ। আজ তোমাদের শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর অনাচার। সুভাষ কাকিমার নামে একেবারে ছিচিকার পড়ে গেল। মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত। মেয়ে মানুষ কেন, কোনো মানুষের পক্ষেই কি সম্ভব? যে কঠোর কাজ মানুষের পক্ষে অসম্ভব, তেমন কাজ যদি কোনো মেয়ে মানুষে অম্লান বদনে করতে পারে, তাহলে তাকে লোকে কী না বলবে। আমার নিজের কাকিমা আর মা বাড়ি এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন, বোধহয় মনের ওপর এত বড় একটা ধাক্কা সামলাতে। সুভাষ কাকিমারা আমাদের জ্ঞাতি নয়, কাজেই অশৌচের বালাই নেই। তাছাড়া মৃত্যুবাড়ি থেকে ফিরে সধবা মানুষের নাকি তখনই স্নানও করতে নেই, তাই মা কাকিমা কাপড় ছেড়ে বসেছেন। পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফিরলেন। উঠোনে দাঁড়িয়ে ভিজে ধানের আঁচলটা নিংড়ে সেই নিংড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে দালানে উঠে পিসিমা চাচা ছোলা মাজা ঘষা গলায় বলে উঠলেন, যাক, এতদিনে গিরিন খুড়োর হাড় কখানা জুড়োলো। আহা, আজন্ম দুঃখী, রোগে শোকে জর্জর দেহখানা টিকেছিল শুধু পরমায়ু ফুরোয়নি বলে, নইলে মরেই তো ছিলেন। আল্লা থেকে শুকনো মটকার থানখানা পেরে নিয়ে পড়ে মার কাছাকাছি বসে পড়ে থানের আঁচলখানা দিয়েই ন্যাড়া মাথাটা ঘষে ঘষে মুছতে লাগলেন পিসিমা। মা নিঃশ্বাস ফেলে বললেন, মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনেশে কথা কখনো শুনিনি ঠাকুরজি। তুমি তো সেদিনের মেয়ে বউ, তুমি শোনোনি সে কিছু মস্ত কথা নয়, জগতের কেউ কখনো শুনেছে? কাকিমা বললেন, আমি শুধু ভাবছি পারলো কি করে, প্রাণ ছিঁড়ে পড়লো না? 1 দিন নয়, 8 দিন নয়, 6-7 মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা, ভাবাই যায় না। মা বললেন, পাষাণে তৈরি বুক। পিসিমা বললেন, ওগো, কার ভেতরে কি থাকে সে শুধু সময় এলেই ধরা পড়ে। সুভাষ ছোড়া যখন ছিল তখন মনে হতো বুঝি এমন ভালোবাসাবাসি আর জগতে নেই। তারপর ছোড়া হঠাৎ চলেই বা গেল কেন, তাই বা কে বলবে? আমার মনে হচ্ছে বউয়ের ভেতরের অন্য গুণ টের পেয়েই সুভাষ মনের ঘন্যায় চলে গেছিল। জানি এ সমালোচনার আগুন সহজে নিভবে না। মানুষকে ধিক্কার দেওয়ার যত রকম ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবেন, শেষ পর্যন্ত সংসারের কাজের তারায় যদি ওঠেন। চুপচাপ খানিক শুয়ে অবেলায় অন্যমানাভাবে বেরিয়ে পড়লাম। আজ রবিবার, রাতের ট্রেনেই কলকাতায় ফেরার কথা, কিন্তু কিছুতেই যেন ইচ্ছে হলো না। সারা দিন সুভাষ কাকিমা সম্বন্ধে আলোচনা শুনতে শুনতে বোধ করি এত ক্লান্ত হয়ে পড়েছি। নিস্তরঙ্গ গ্রাম্য জীবন, সামান্য একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে পৃষ্ঠে তার সদ্ব্যবহার না করে ছাড়ে না। সে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার। এরপর সুভাষ কাকিমাকে কোন প্রায়শ্চিত্তে শুদ্ধ হতে হবে কে জানে। ফিরতি পথে দেখি দীনেশ রায়ের বৈঠকখানার উঁচু রোয়াকে বসে জনকতক মিলে ওই আলোচনাই চালাচ্ছে। রোয়াকের সিঁড়িতে 3-4টে হ্যারিকেন লণ্ঠন নিবু নিবু অবস্থায় কমিয়ে বসানো আছে। অন্ধকারে ঠিক চেনা যাচ্ছে না কাউকে। শুক্লপক্ষে কেরোসিন খরচের দরকার বড় হয় না, রাত বিরেতে পথ হাঁটতে একটা লাঠি ঠকঠকই যথেষ্ট। কিন্তু আজকের কথা স্বতন্ত্র। আজ গ্রামে একটা মৃত্যু ঘটে গেছে। আজ সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হাতে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো। গ্রামের লোকের অন্ধকারে চোখে যেন মানিক জ্বলে। আমাকে দেখেই দীনেশ রায় হাঁক দিলেন, কে যাচ্ছে ওখানে, মনোতোষ নাকি? বাধ্য হয়ে এগিয়ে গেলাম। দীনেশ রায় বললেন, আজকের দিনে একটা লণ্ঠন নিয়ে বেরোয়নি কেন বাবাজি? বললাম, বিকেলে বেরিয়েছি। আচ্ছা, বসো একটু, এই সুরেন্দা তো তোমাদের দৌড় দিয়েই যাবেন, একসঙ্গে যেও, আলো ধরে দাঁড়িয়ে দেবেন। এখন দরকার হবে না,
বলে চলে যাচ্ছিলাম, কিন্তু যেতে দিচ্ছে কে? দীনেশ রায় উদার কণ্ঠে বলে উঠলেন, তোমার দরকার নেই, আমার দরকার আছে। আমি তোমায় একা আধারে ছেড়ে দিতে পারি না। এসো এসো। তারপর আজ আর ফিরবে না বুঝি? আগে না, কাল যাব। কাল ছুটি আছে নাকি? না, ছুটি কিসের? তবে জানি উত্তর দেবার স্পষ্ট অনিচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বেন না, এই এদের বিশেষত্ব। এমনি গেলাম না আজ, ভালো লাগলো না। দীনেশ রায় একটু উচ্চাঙ্গের হাসি হেসে বললেন, হুঁ, ভালো আর লাগবে কোথা থেকে? দেখে শুনে তাজ্জব বনে গেছো একেবারে, কি বলো? সুভাষের স্ত্রীর কীর্তকলাপ শুনলে তো? শুনলাম। বলি, তোমরা তো কলকাতায় থাকো হে, অনেক রকম কেতা দেখা অভ্যেস। এমন কেতা দেখেছো সেখানে? আজ্ঞে না। সুরেন সরকার গলা ঝেড়ে বললেন, সাফাই শুনলে তো? বলে কি না, বুড়ো মানুষটার মনে দাগা লাগবে বলে তাই শ্বশুরের জন্যে প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন। ছেলে বোলানো আর বলে কাকে? বলি, তুই পারলি কি করে তাই বল। দীনেশ রায় বললেন, অসৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা, তারা কি পারে আর না পারে। খবরটা বুড়োর কানে উঠলেই তো মাছ খাওয়া, শাড়ি পরা এ সব ঘুচে যেত। মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণা বোধ করলাম। বললাম, আচ্ছা কাকা, আমি চলি। আধারেই চললে? হ্যাঁ। দীনেশ রায় চেঁচিয়ে উঠলেন, বলি, পৈতে গাছটা গলায় আছে তো হে, নাকি কলকাতার ফ্যাশনে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছ? গাছতলা দিয়ে যাওয়া মানো না তো কিছু। মৃত আত্মা 3 দিন 3 রাত জায়গা ছেড়ে নড়তে চায় না, ঘুরে বেড়ায়, বুঝলে? গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম। মৃত আত্মা জায়গা ছেড়ে না নড়ে যদি 3 দিন ধরে সেইখানেই ঘুরে মরে, তাহলে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই কাছে পিঠে কোথাও ঘুরছে, এসব ঘটনা টের পাচ্ছে, এসব আলোচনা শুনতে পাচ্ছে। কি হচ্ছে সে আত্মা? সন্তুষ্ট, নাকি এইসব গ্রাম্য বৃদ্ধদের মতো ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে? কে জানে। সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাব তো কখনো দেখিনি তার। তাছাড়া সুভাষ কাকা সিনেমা হুজুব করে বোম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যত দূর নয় তত দূর খিটখিটে হয়ে গিয়েছিলেন। পুত্রবধূর উপরও কম খাপ্পা হননি। অবশ্যই দোষ দেওয়াও যায় না। 6টি সন্তানের মধ্যে সুভাষ তার শেষ অবশিষ্ট সন্তান। সেই ছেলেও যদি বাড়ি থেকে উধাও হয়ে যায়, তার স্ত্রীর ক্ষমতা থাকে না ধরে রাখবার, তাহলে কি করে তিনি সেই অক্ষমতাকে মার্জনা করতে পারেন? কি করে প্রসন্ন থাকতে পারেন বউয়ের উপর? বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ, এই সংসার। শ্বশুর যদি রাগ করে সাবু বার্লি সমেত ভারী কাঁসার বাটিটা বেআন্দাজি ছুঁড়ে মেরে বউয়ের কপাল ফাটান, তাহলেও কেউ ধরবার নেই। প্রথম প্রথম নাকি খুব চিঠির ঘটা ছিল সুভাষ কাকার, টাকাও পাঠিয়েছিলেন কবার, কিন্তু মাস 6-7 আর কোনো খবর নেই। না টাকা না চিঠি। সংসারে দারিদ্র্যের চরম। পাড়ার গিন্নিদের দিয়ে নিজের যা একটু সোনাদানা ছিল সবই বিক্রি করেছিলেন সুভাষ খুড়িমা। বোম্বে গিয়ে সুভাষ কাকা যে কোনো কুহকিনীর কুহক জালে আটকা পড়ে গেছেন, সে বিষয়ে আর কারুর মতবিরোধ ছিল না। ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ কোনোদিনও ভেবে দেখেনি, কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না। একটা অসহায় মেয়ে মানুষ নিজের জোরে দাঁড়িয়ে থাকবে, স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না, সব সময় হেসে কথা কইবে লোকের সঙ্গে, এটা সত্যিই বড় দৃষ্টিকটু। কিন্তু সে তো তবু সহ্যের সীমানায় ছিল। আর আজ যা জানা গেল, এ যে সহ্যের অতীত। আজ যা জানা গেল সেটা হচ্ছে, গিরিন ঠাকুরদার মৃতদেহ যখন পড়ে আর বাড়ির লোকে লোকারণ্য, তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকদের সামনে একখানা খামের চিঠি ফেলে দিয়ে মৃদুকণ্ঠে বলল, এই নিন,
এ চিঠি পড়ুন, পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন। যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তার ব্যবস্থাও দেবেন। একপাশে দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব। প্রবীণেরা সকৌতূহলে চিঠি কুড়িয়ে নিলেন, এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো লুকানো টাকা কড়ি কিছু ছিল, সেই সংক্রান্ত কোনো লেখাপড়া। মুখ ছেঁড়া খাম, পুরনো চিঠি বার করতেই যতগুলো সম্ভব মাথা তার উপরে ঝুঁকে পড়ল। কিন্তু এ কি চিঠি না জ্বলন্ত আংড়া? প্রবীণদের মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারা উদ্গ্রীব হয়ে তাকালো। ব্যাপারটা কি? সতীশ কুণ্ডু একটু ক্ষোভ এবং ব্যঙ্গ মিশ্রিত হাসি মুখে ফুটিয়ে চিঠিটা ভাঁজ করে খামে পুড়তে পুড়তে বললেন, সকলেই যখন এখানে উপস্থিত আছেন বলে ফেলাই ভালো। সুভাষ বাবাজি আজ 7 মাস হলো গত হয়েছেন। বোম্বে থেকে তার এক বন্ধু যথাসময়েই জানিয়েছিলেন, তবে বৌমা এ যাবৎ সংবাদটি গোপন রেখেছিলেন। ঘরের মধ্যে কি বাজ পড়ল? মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ এমন নতুন কিছু নয়। সময়ে অসময়ে অবস্থা বিবেচনা করে লোকে এমন করে থাকে কখনো কখনো। কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী? উদ্দেশ্যটা কি? ভিড়ের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন ধ্বনি উঠল। প্রবীণরা চোখ গোল করে হাঁ হয়ে তাকিয়ে রইলেন, আর সুভাষ কাকিমা ভাবলেশ শূন্য মুখে শ্বশুরের অসুখের সময় ব্যবহৃত ওষুধের শিশি, কাচের গ্লাস, পিকদান, কাঁথাকানি, জামা কাপড় একত্রে জড়ো করতে লাগলেন। অতঃপর কে একজন মহিলা বললেন, হ্যাঁ সতীশ, বৌমার করণীয় কাজটা হলে কি হবে? সতীশ কুণ্ডু বললেন, আপনারাই বলুন। আমার এই 60 বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি সত্যদি। অজান্তে হয় সে আলাদা। সত্যদি বললেন, ছাইপাশ শাঁখা সিঁদুরের ব্যবস্থা নয় আমি করে দিলাম, কিন্তু একটা প্রাচীরের তো দরকার আছে। জেনে শুনে এমন অনাচার! হ্যাঁ গা বৌমা, এ চিঠি চেপে রাখবার বুদ্ধি তোমায় কে দিলে বাছা? সুভাষ কাকিমা মুখ তুলে কে জানে হয়তোবা একটু হেসেই বললেন, বুদ্ধি আর কে দেবে পিসিমা, বোধহয় আমার দুর্মতিই দিয়েছে। যাই হোক, বলি এর একটা মানে তো আছে। যদি উড়োচিঠি বলে অবিশ্বাস এসে থাকে, পাড়ার 5টা বিচক্ষণ লোককে দেখাতে হয় তো। অবিশ্বাস তো করিনি পিসিমা। তাহলে? সুভাষ কাকিমা এবার হাতের কাজ থামালেন, স্থিরভাবে বললেন, ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ, জীবনভর অনেক শোকতাপ্ত পেয়েছেন, মরণকালে না হয় আর নাই পেলেন। এইটাই কি আর একটা সহজ মানুষের মতন কাজ হলো বাছা? যেটার কর্মফল নিয়ে এসেছে, ভোগ না করে উপায় কি? এইটা তুমি 6 মাস ধরে জেনে শুনে তার ভিতরে বসে বেদবা হয়ে সদবার আচরণ করলে, তাতেই কি তার ভালো করলে? এতে তার আত্মার অসদ্গতি হবে না? দেখ, এখন ভট্টাচার্যকে ডাকো, কি বলেছে দেখি। নারায়ণ নারায়ণ। ভট্টাচার্য নারায়ণ নারায়ণ করতে এলেন। তিনি বিধান দিলেন, যেহেতু গিরিন ঠাকুরদার শ্বশুর, সেহেতু তার শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর বৈধব্য সাজগ্রহণ দৃষ্টিকটু। অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হোক। সুভাষ কাকিমা বললেন, আমার সঙ্গে কি কেউ আপনারা যাবেন পিসিমা, না আমি একা গেলে চলবে? সত্যপিসি গম্ভীর বদনে বললেন, তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি, তবে আমার তো একটা কর্তব্য আছে। সেই 18 বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম। নাও চলো। থাক থাক, গামছা কাপড় কিছু নেবার দরকার নেই। নাও দিনেশ, তোমরা ততক্ষণ নিজেকে গোছগাছ করো।
এত বড় একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাকে কাঁদবার কোনো সুযোগ দিলেন না দেখে বোধহয় চটে গেলেন সত্যি পিসি। এসব হলো সকালের কথা। রবিবার বলেই আমি ছিলাম। এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে গেলাম গিরিন ঠাকুরদারই বাড়িতে। রাত হয়ে গেছে, সে কথা আগে খেয়াল হয়নি। খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে। ইতস্তত করে চলেই আসছিলাম, হঠাৎ দেখলাম পঞ্চাকলুর ছোট মেয়েটা বেরিয়ে এসে বলল, দাদাবাবু এসে ফিরে যাচ্ছেন যে, কাকিমা শুধলো, কিছু দরকার আছে? বললাম, না, এমনি দেখতে এসেছিলাম। তুই এখানে রাত্রিরে থাকবি বুঝি? হ্যাঁ দাদাবাবু, মা পেইতে দিল, বললে বুড়ো তো মলো, বামুন দিদি একা থাকবে, নন্দী তুই যা, আত্মীরটুকু থাকবে। পাড়ার আর কেউ নেই? না তো। কথার মাঝখানে সুভাষ কাকিমা বেরিয়ে এলেন। জ্যোৎস্নার আবছা আলোয় সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না, তাই রক্ষে। সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয়, নিজের কাকিও নয়, তাই প্রণাম কখনো করিনি। বললেন, মনতোষ না, এমন সময় এদিকে? ভাবলাম আপনার একটা খবর। এসেছো তো, ভালোই হয়েছে ভাই। বলেই থামলেন, সামান্য একটু হেসে বললেন, ভাই বলেই বলছি, কিছু মনে করো না, বাবা বাছা করে বলতে পারি না, গ্রামে আর কাউকে বলতে পারিনি, তোমায় বলছি। তোমার কাকার তো পারলৌকিক কাজের কিছুই হয়নি। এতদিন পরে কিছু হয় কি না, কিংবা কি হয়, তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করতে পারো। বললাম, আচ্ছা। আর শোনো, ওই সঙ্গে আমার কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা যদি দেন। আমি ক্রুদ্ধ স্বরেই বললাম, কেন, আপনার আবার প্রায়শ্চিত্ত কিসের? মস্ত একটা পাপ তো করলাম এতদিন ধরে, বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে রেখে সধবার আচরণ করা। হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে? আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম, পাপ বলে নিজে স্বীকার করেন আপনি? করেছি বই কি ভাই, হাজার হোক, হিন্দুরই মেয়ে তো। কিন্তু সঙ্গে সঙ্গে পুণ্যের লোকটাও মস্ত হয়ে উঠেছিল। ভাবলাম, বুড়ো মানুষটাকে এই শেষ জীবনে আর মরার উপর খাড়ার ঘা দিই কেন? ওকে পুত্রশোকের হাত থেকে রক্ষা করতে তো আমিই পারি, দেখি না ভগবানের উপর কলম চালিয়ে। তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবাণ প্রাণপণ যত্নে লুকিয়ে তুলে রাখলাম। রাগ করে বললাম, তা যথাসময়ে তো আবার নিজে হতেই বার করে দিয়েছেন। এতদিনের যন্ত্রণার কথা থাক, আজকের লাঞ্ছনাতেও কি আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? সুভাষ কাকিমা এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর বললেন, কি জানি, বুঝতে পারছি না, মনে হচ্ছে একটা কিছু শাস্তিই হোক, খুব কঠিন শাস্তি। এতদিন ধরে হেসে গল্প করে সহজ হয়ে বেড়ানোর জন্যে ভয়ঙ্কর কোনো শাস্তি। অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি, কিন্তু জেনে বুঝে সে বিষ হজম করলে তার জন্যে শক্ত বিধান শাস্ত্রে নেই? উত্তর জোগাচ্ছিল না। হঠাৎ 12 বছরের নন্দী চৈতন্য করিয়ে দিল, দাদাবাবু, এবার ঘরে যাও, গা ঘরের নোখ তো ভালো নয়, কোথায় আনাজ কানাজ দিয়ে দেখবে আর কুচ্ছে রটাবে, আত হয়েছে তো। কথাটা বড় নিদারুণ সত্যি। লজ্জায় লাল হয়ে উঠলেও এক কথায় উল্টো মুখ ধরতে পারাও শক্ত। তাই বললাম, একটা কথা জিজ্ঞেস করব কাকিমা, গিরিন ঠাকুরদা আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারুর অবিদিত নেই, অথচ তার জন্যে। এটা কি একটা কথা হলো মনতোষ? উনি রাগের মাথায় যখন তখন আমার মাথা লক্ষ্য করে লাঠি নিয়ে তেড়ে আসতেন, তা বলে আমি জেনে বুঝে ওর মাথায় লাঠি বসানোর ভারটা নেব? কিন্তু লোকে কি এর মর্ম বুঝলো? লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই। আর একটা শেষ কথা, কিছুতেই এ সন্দেহকে দূর করতে পারছি না। ভাবছি কি করে পারলেন। সুভাষ কাকিমা এবারেও একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, সেটা তো আমি নিজেও বুঝতে পারি না মনতোষ, কি করে পারলাম।